তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আমাকে। মনে হয় কালকে এই শয়তান পশুগুলো ওঝা নিয়ে আসবে আর আমাকে বন্দি করে ফেলবে। কি যে একটা বিপদে পড়ে গেলাম। শাকচুন্নি এভাবেই চিন্তায় পায়চারি করতে থাকে আর ভীষণ চিন্তা করতে থাকে। কে বলেছিল এভাবে পশুগুলোকে এত অত্যাচার করার? এখন হলো তো সব আমার বোকামোর ফল। কত সুখে এখানে পোড়া বাড়িটায় ছিলাম, সুখে শান্তিতে কত খাবার খাচ্ছিলাম। শাকচুন্নি এভাবেই চিন্তা করতে থাকে। শাকচুন্নি বৃন্দাবন জঙ্গলে একটি পোড়া বাড়িতে থাকে আর বৃন্দাবন জঙ্গলে পশু পাখিদের অত্যাচার করে বেশ সুখেই তার দিন কাটাচ্ছিল। কখনো কারো মাছ চুরি, কখনো কারো মুরগি চুরি, এমনকি কখনো কারো ছাগল চুরি করত। এতে পশু পাখিরা বেশ রেগে যায় শাকচুন্নির ওপর আর তারা ঠিক করে যে তারা সবাই মিলে ওঝা ডেকে নিয়ে আসবে। এভাবেই সেই দিন কেটে যায়। না, সকাল হয়ে গেছে। পশুগুলো ঘুম থেকে ওঠার আগে আমি বরং পালিয়ে যাই, নয়তো সারা জীবন আমাকে বোতলে বন্দি হতে হবে। শাকচুন্নি সেখান থেকে পালিয়ে যায় আর সেই জঙ্গল পার হয়ে নতুন জঙ্গলে ঘুরতে থাকে। কিন্তু শাকচুন্নি কোনো জঙ্গল খুঁজে পাচ্ছিল না। এমন সময় শাকচুন্নি একটা কলা বাগান দেখতে পায়। আরে আরে, ওই তো কত সুন্দর একটা কলা বাগান, আর পাকা পাকা কলা ধরে আছে। আমাকে এখানেই বাসা বানাতে হবে। সারাদিন পাকা পাকা কলা খাবো আর রাতের বেলা ভয় দেখাবো। শাকচুন্নি এভাবেই ভীষণ হাসতে থাকে। ওই কলা বাগান ছিল এক কিপ্টে বাঘের। কলাগুলো কত সুন্দর পেকে গেছে, এবার এগুলো বিক্রি করেই আমি অনেক ধনী হয়ে যাব। পাকা পাকা কলা, বাজারে বেশ দাম পাওয়া যাবে। কিপ্টে আর লোভী বাঘ এভাবেই ভাবতে থাকে। এদিকে শাকচুন্নি কলা বাগানে মজা করে কলা খেতে থাকে আর কলার ছাল নিচে ফেলতে থাকে। এদিকে বাঘ আসে তার নিজের কলা বাগানে। আরে আরে, এখানে এতগুলো ছাল পড়ে আছে কেন? হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কি করলো? আমার চোখ ফাঁকি দিয়ে কলা খেয়ে ফেললো। বেটা, খাবি যখন ছালগুলো ফেললি কেন? বাঘ পড়ে যায় মহা চিন্তায়। কলা কে চুরি করেছে আর কে খেয়েছে বাঘ তা কিছুই বুঝতে পারে না। না না না, এই চোরকে তো আমার ধরতেই হবে। নিশ্চয়ই এগুলো এই বানর কিংবা ওই মিসকের কাজ। সারাক্ষণ আমার কলা বাগানের আশেপাশে ঘুরঘুর করতেই থাকি। বাঘ চিন্তা করতে করতে সেদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় বাঘ দেখে যে মিসকে গান গাইতে গাইতে সেদিক দিয়ে যাচ্ছে। আরে, এই মিসকে এত ফুরফুরে মেজাজে কোথায় যাচ্ছি? আমাকে দেখে কোনো পাত্তাই দিল না। এমনিতেই তো আমার পিছে সবসময় ঘুরঘুর করে কলা খাওয়ার জন্য। বাঘ যখন এসব ভাবছিল এমন সময় মিসকে বাঘকে দেখে আর দূরে গিয়ে ভাবতে থাকে, আরে, এই বেটা বাঘ মামু আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে মামুর সয় সম্পত্তি আমি সব বাটপারি করে লিখে নিয়েছি। দূর চাই। মিসকে সেখান থেকে চলে যায় আর বাঘও বাড়িতে চলে আসে। এভাবেই তাদের দিন কাটছিল। দেখ ববি, কত সুন্দর সুন্দর কলা পেকে আছে, পাকা পাকা হলুদ হলুদ কলা। খাবি তুই? কি করে খাবি বল? বাঘ মামার তো ভীষণ কিপ্টে। বাঘ মামা কি আর আমাদের খেতে দিবে বল? ওই জন্যই তো চুরি করে খাবো। কেউ যদি ভালোই ভালোই না দেয় তাহলে চুরি করতে হয়। চল সবাই মিশন শুরু করে দেই। টিনা আর ববি মিলে যায় বাঘের কলা বাগানে কলা খেতে। এদিকে পেতনি তখন মনে সুখে কলা খাচ্ছিল। কত সুন্দর পাকা পাকা কলা ধরে আছে, কিন্তু আমার মুখে যেন কোনো রুচি নেই। একটু কাঁচা মাংস খেতে পারলে মনে হয় খুব শান্তি পেতাম। পেতনি এভাবেই বলছিল আর কলাগুলো না খেয়ে নিচে ফেলে দিচ্ছিল। এদিকে টিনা আর ববিও কলা বাগানে চলে আসে। ও মা, দেখেছিস ববি, দেখেছিস কতগুলো কলা নিচেই পড়ে আছে। মনে হয় কেউ চুরি করে নিয়ে যাওয়ার সময় ফেলে রেখে গেছে। হ্যাঁ রে, আমাদের ভাগ্যটা মনে হয় আজ ভালো। চল তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাই। দুজন যখন কলাগুলো কুড়িয়ে নিচ্ছিল এমন সময় পেতনির তার নজরে আসে। আরে বাহ, তাই তো বলি, পশুর গন্ধ কোথায় থেকে আসছে? দুটো কচি ছোট্ট বাচ্চা ছানা, এদের মাংস খেতে তো ভীষণ ভালো লাগবে, নরম সুস্বাদু। পেতনি যখন এভাবেই পরিকল্পনা করছিল এমন সময় সেখানে বাঘ চলে আসে।
এই তো আজকে তোদের রাতে রাতে ধরেছি। ওমা, কতগুলো কলা চুরি করেছিস! এগুলো তো দেখছি না হলেও 1000 টাকার কলা। হ্যাঁ গো বাঘ মামা, এই 4-5টা কলা কিনা 1000 টাকা? তাহলে তো দেখছি তুমি লাখপতি হয়ে গেলে। চুপ! চুরি করে আবার বড় বড় কথা। তাই তো বলি, প্রতিদিন এত কলা কে চুরি করে? প্রতিদিন আমার গাছগুলো এভাবে ফাঁকা হয়ে যাচ্ছে কেন? না না, আমরা প্রতিদিন চুরি করি না। আর আমাদের এই কলা খেতে খুব ইচ্ছে করছিল, তাই এসে দেখি এখানে এগুলো পড়ে আছে। ও, তাহলে কলার হাত পা হয়েছে নাকি? নাকি বাগানে কোনো পেতনি আছে যে তোদের জন্য এগুলো মাটিতে ফেলে দিয়েছে? সে তো বলতে পারবো না। চোরের মায়ের বড় গলা, চুরি করিস আবার অস্বীকারও করিস। টিনা এভাবেই বাঘের সাথে ঝগড়া করতে থাকে। এদিকে পেতনি গাছে বসে চুপটি করে এসব দেখছিল। এদিকে টিনা আর ববি ঝগড়া করতে করতে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। গিয়েছে, পালিয়ে গিয়েছে। তবে তবে তোদের তো উচিত শিক্ষা দিতেই হবে। বাঘ এভাবেই বকবক করতে করতে সেখান থেকে চলে যায়। আর পেতনি এসব দেখে ভীষণ হাসতে থাকে। আরে বাহ, বেশ ভালো তো। আমি যে কলা চুরি করে খাচ্ছি এটা তো কেউ বুঝতেই পারলো না। ভালোই হলো, আমি কলা চুরি করে খাবো আর ওই বোকা বাঘ ভাববে যে বাকিরা কলা চুরি করে খাচ্ছে। পেতনি ভীষণ খুশি ছিল আর প্রতিদিন মনের সুখে কলা খাচ্ছিল। এদিকে বাঘ প্রতিদিন হতাশ হয়ে যাচ্ছিল। হায় হায় রে, আজকেও তো দেখছি বাগানে কোনো কলা নেই। কে কে খাচ্ছে আমার কলা? আমি তো ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম। তাহলে কে? কার এত বড় সাহস? বাঘ মামা দেখে হেপি খেপে গেছে। আমি বরং এক কাজ করি, আজ বাঘ মামার বাড়ি থেকে মাছ চুরি করে খাই। মামা যে কিপটে। পেতনি আর দেরি করে না, পেতনি বাঘের বাড়িতে যায় আর গিয়ে দেখে তাদের বারান্দার ওপর বড় মাছ রাখা। ও মা, মাছ! বাবা, আমার কপালটা মনে হয় খুলে গেল। এবার এগুলো সব খেয়ে নেই। না না, নিয়ে পালিয়ে যাই। মনের সুখে গাছে পা দুলিয়ে দুলিয়ে খাবো। পেতনি মাছ চুরি করে নিয়ে যায়। এদিকে বাঘের মামি সেখানে আসে। কোথায় কোথায় এখানে মাছ? আমি তো মাছের বংশ খুঁজে পাচ্ছি না। আমাকে কিনা মিথ্যে বলছো? আরে গিন্নি, কি বলছো? মাছ নেই মানে? আমি নিজে একটা বড় মাছ কিনে নিয়ে এসেছি আর এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, বড় মাছ? তাও আবার তোমার মতো কিপটে কিনা কিনবে? আমাকে কেটে কেটে টুকরো টুকরো করলেও আমি কিছুতেই বিশ্বাস করব না। আজ 3 সপ্তাহ থেকে আমাকে আলু ভর্তা খাইয়ে রেখেছো, আর এখন কিনা বলছো বিশ্বাস করতে? না না গিন্নি, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি মাছ কিনে নিয়ে এসেছিলাম। না, তোমায় বিশ্বাস করছি না। আর আমার মিথ্যে বলার কারণে বাড়িতে 2 দিন রান্না বন্ধ। বাঘিনী রাগে ঘরে চলে যায়। দাঁড়াও গিন্নি, দাঁড়াও। কি হচ্ছে এসব? কদিন থেকেই আমার কলা চুরি হচ্ছে, এখন আবার মাছ? চোরের ঘরের চোর, আমার সর্বনাশ করতে এসেছিস? একবার শুধু ধরতে পাই। বাঘও ভীষণ রেগে থাকে। এদিকে বাঘ ঠিক করে যে এবার চোরকে ধরেই ছাড়বে। বাঘ মনে মনে ফোন দিয়ে আটতে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে আজকে তো ওই কিপটে বাঘমামার কলা বাগানে যাব আর অনেকগুলো কলা চুরি করে নিয়ে আসবো। মিসকে এদিকে বুদ্ধি করতে থাকে যে রাতে বাঘ মামার কলা বাগানে যাবে কলা চুরি করতে। আর এদিকে রাত হতেই বাঘ ভূত সেজে তার কলা বাগানে আসে। আর এদিকে বাঘকে পেতনি দেখতে পায়। আরে আরে, এই বাঘকে তো দেখছি পশুগুলোকে ভয় দেখানোর জন্য ভূত সেজে এসেছে। এবার তবে একে একটু ভয় দেখাতে হয়। এরপর পেতনি নিচে নেমে আসে। কি রে, আমাকে দেখে ভয় পাচ্ছিস না? দেখ তো আমি আসল পেতনি কিনা। এ কি? ভূত? আমাকে মেরো না। তার মানে তুমি কলা চুরি করে খাচ্ছিলে? আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তোকে ছেড়ে দিব। শুধু তোর শরীরের রক্তগুলো খেয়ে ছেড়ে দিব। না 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 না, আমাকে ছেড়ে দাও। এমন সময় সেখানে মিসকে চলে আসে আর চালাক মিসকে সবটা বুঝতে পারে। আমি জানতাম পেতনি যে তুই এভাবে কলা খাচ্ছিস, তাই তো আমি তান্ত্রিকভাবে কি নিয়ে এসেছি। আজ তোর খাওয়া জন্মের মতো গুছিয়ে দিব। ওরে বাবা রে, না না, আমি চলে যাচ্ছি
এরপর পেতনি সেখান থেকে পালিয়ে যায়। মিসকেরে, তুই আজকে আমাকে বাঁচালি, নয়তো এতক্ষণে আমার হাড়গুলো খুঁজে পাওয়া যেত না। কিন্তু তুই কি করে জানলি এখানে পেতনি আছে? এটাই তো উপস্থিত বুদ্ধি। আমি তো এসেছিলাম কলা চুরি করতে। সত্যি ভাই, তুই আজকে আমাকে বাঁচালি। আমি আজ থেকে আর কিপটেমো করব না, সবাইকে আমার বাগানে আসতে দিব। বউ, ও বউ, আমি মাঠে যাচ্ছি, জমির আগাছাগুলো পরিষ্কার করতে হবে। ওগো, তুমি কি না এক্ষুনি চলে যাবে? আমার তো রান্না প্রায় শেষ, একটুখানি মুখে দিয়ে যাও। ফিরতে ফিরতে তো তোমার আবার অনেক দেরি হয়ে যায়। না বউ, এখন আর আমি খাবো না, মাঠের কাজ সেরে এসে তবেই খাবো। চলি বউ। এই বলে বল্টু শিয়াল মাছের দিকে রওনা দেয়। আর যেতে যেতে রাস্তায় বানরের সাথে তার দেখা হয়ে যায়। বল্টুকে দেখে বানর বলতে লাগে, আরে আরে বল্টু ভাই, কোথায় যাচ্ছ তুমি? আমি তো এইমাত্র তোমার জমিতে তোমার বড় ভাইকে বেড়া দিতে দেখলাম। তোমার জমি তো তোমার বড় ভাই বিল্লু দখল করে নিয়েছে, তাড়াতাড়ি গিয়ে দেখো। এসব তুই কি বলছিস বানর? আমার জমি বড় ভাই কি জন্য দখল করবে? আচ্ছা তুই যা, আমি দেখছি ব্যাপারটা। এই বলে বল্টু শিয়াল তার জমিতে যায়। আর কে দেখে সত্যি সত্যি তার জমিতে বেড়া দেওয়া। হায় হায়, তাহলে কি বানরের কথা সব সত্যি? তুই একদম ঠিক খবরটাই শুনেছিস। আজ থেকে এই জমি আমার, তাই আমার জমিতে আমার যা ইচ্ছে তাই করব। এসব তুই কি বলছিস দাদা? বাবা মারা যাওয়ার আগে এই জমি তো আমার নামে দলিল করে দিয়েছে। আমার কাছে তার প্রমাণ সহ আছে। তুই চাইলেই তোর নামে করে নিতে পারিস না। আমি জানতাম তুই ওই দলিল দেখিয়ে এই জমির মালিক হয়ে যাবি। কিন্তু একটা কথা কি তুই জানিস? তুই যদি এই পৃথিবীতেই না থাকিস তাহলে এই জমির মালিক হবি কি করে? দাদা, তুমি আসলে কি বলতে যাচ্ছ? আমি পৃথিবীতে থাকবো না মানে? আর এরা কারা? এই দুইজন তোমার সাথে কি করছে? এরা আমার গোলাম, আমি এদেরকে যা বলবো এরা তাই করবে। এই তোরা দুজনেকে ধরে ফেল। তুই বেঁচে থাকলে এই জমির মালিক আমি কিছুতেই হতে পারবো না। তাই ভাই, আমার তো তোকে মারতেই হবে। এরপর বিল্লু শিয়ালের দুই চেলা বল্টু শিয়ালকে ধরে ফেলে। এরপর বিল্লু শিয়াল বল্টু শিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, আর সেখানেই বল্টু শিয়াল মারা যায়। এই এক্ষুনি এই লাশটাকে পাশের জঙ্গলের আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আয়, যেন কোনো হিংস্র পশু ওকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে। আজ থেকে এই জমির মালিক আমি। এরপর বিল্লু শিয়ালের দুই চেলা বল্টু শিয়ালের লাশ নিয়ে পাশের এক জঙ্গলের আবর্জনায় ফেলে দিয়ে আসে। এইভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। কি ব্যাপার, মানুষটা সেই সকালে বেরিয়েছে, সন্ধে হয়ে গেছে, এখনো তো আসার কোনো নামগন্ধই দেখছি না। ও তো কখনো এত দেরি করে না, সারাটা দিন না খেয়ে আছে। জানি না এখন কোথায় আছে আর কি বা করছে। আরে ধুর, এই কাক, তুই এভাবে আমার মাথার উপরে চেঁচামেচি কেন করছিস বলতো? না, মনটা যেন আমার কেমন কু গাইছে। এভাবে বসে থাকলে আর হবে না। টসটা জ্বালিয়ে একটু মাছের দিকে যাই, দেখি পাই কিনা, নইলে তো আমার মনটা আর ঘরে থাকছে না। এই বলে শিউলি শিয়ালিনী রাতের আধারে টস জ্বালিয়ে মাঠে চলে যায়। কি ব্যাপার, জমিতে বেড়া লাগানো কেন? আর ওনার কোদালটাও দেখছি এখানেই পড়ে আছে। এমা, এত রক্ত কি করে এলো এখানে? হায় হায়, তবে কি আমার স্বামীর কোনো ক্ষতি হয়ে গেল? এ কি সর্বনাশী কাণ্ড! আমি আমার স্বামীকে এখন কোথায় খুঁজবো? এ কি, এই পথে তো দেখছি শুধু রক্ত আর রক্ত। এই বলে শিউলি শিয়ালিনী রক্তগুলো অনুসরণ করে যেতে থাকে।
আর ওইদিকে বল্টুর লাশটি যেখানে ফেলেছিল সেখানে ছিল এক কলা গাছ। কলা গাছটি দেখতে ছিল অদ্ভুত রকমের। সে কলা গাছটি বল্টু শিয়ালকে সুস্থ করে দেয়। রক্ত তো এই পর্যন্ত এসে শেষ হয়েছে, তাহলে কি আমার স্বামীকে কেউ মেরে এই আবর্জনা ফেলে দিয়েছে? হায় হায় সৃষ্টিকর্তা, আমি আমার স্বামীকে ছাড়া এখন কি নিয়ে বাঁচবো? তুমি যখন আমার স্বামীকে এইভাবে তুলে নিয়েছো, তখন তুমি আমাকে এই পৃথিবীতে কেন রেখেছো? আমাকেও তুমি তুলে নাও আমাকে। বউ, ও বউ, তুমি আর কেঁদো না। এই দেখো আমি চলে এসেছি। একে কি তার মানে তোমার কিছুই হয়নি? সৃষ্টিকর্তার লাখ লাখ শুকরিয়া যে তুমি এখনো সুস্থ আছো। তাহলে এই রক্ত কার? এরপর বল্টু শিয়াল শিউলি শিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে। বউ, অনেক রাত হয়েছে, চলো চলো এবার আমরা বাড়িতে ফিরে যাই। এখন পান চাইলাম, পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি? এগো তোমার সনে কিসের পিরিতি? পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি? আরে আরে, আমি কি চোখে ভুল দেখছি? এটা বল্টু না? এ কি মোরে ভূত হয়ে এভাবে নেচে নেচে গান গেয়ে বেড়াচ্ছে? এই তোরা দুজন কি সত্যি সত্যি ওকে জঙ্গলে ফেলে দিয়েছিলি? কেউ কেউ ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করেছে? আরে না না, আমরা দুজন নিজ হাতে ওকে ওই পাশের আবর্জনায় কলা গাছের নিচে ফেলে এসেছিলাম, কিন্তু কি করে বেঁচে গেল কিছুই তো বুঝতে পারছি না। বউ, কি করেছে বল্টু বেঁচে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, তুমি ওর বাড়ি থেকে দেখে আসো সত্যি ও বেঁচে আছে কিনা। ওগো, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওর বাড়িতে গিয়ে দেখে আসছি আসল রহস্যটা কি। এই বলে রূপা শিয়ালিনী বল্টুর বাড়িতে চলে যায়। রূপা শিয়ালিনীকে দেখে শিউলি শিয়ালিনী তার স্বামী বল্টু শিয়ালকে বলে, ওগো, আমাদের বাড়িতে রূপা ভাবি এসেছে, ওই যে। বউ, তোমাকে যেভাবে শিখিয়ে দিয়েছি তুমি ঠিক সেইভাবেই অ্যাক্টিং করতে থাকো। ওগো আমার জান পাখি, আমার এই কটা গয়না দিয়ে কিচ্ছুটি হবে না। শোনো না গো, তুমি ওই কলা গাছের কাছ থেকে আমার জন্য আরো দামি দামি গয়না নিয়ে আসবে, কেমন? আবার সাবধান, ওখানে যে কলা গাছটি আছে না, কলা গাছটির কথা যেন কেউ না জানে। আচ্ছা, একটা কাজ করো না গো, আমাদের বাড়িতে বরং ওই কলা গাছটাকে নিয়ে এসো, তাহলে তো তোমাকে কষ্ট করে রোজ রোজ ওখানে গিয়ে আমার জন্য গয়না আনতে হবে না। এগিয়ে কি শিউলি এসব কি বলছে? কি কলা গাছ কিনা আবার গয়না দেয়? এক্ষুনি আমার স্বামীকে এই কথাটি গিয়ে বলতে হবে। আর ওরা ওখানে পৌঁছানোর আগেই আমরা গিয়ে ওই কলা গাছ থেকে সব নিয়ে আসবো। এই বলে রূপা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর তার স্বামী বিল্লু শিয়ালকে গিয়ে সমস্ত কথা খুলে বলে। ওগো, সবই তো তুমি শুনলে, এখন তাড়াতাড়ি একটা ধারালো দা নিয়ে চলো, ওই কলা গাছ থেকে সব সোনা দানা নিয়ে আসতে হবে যে, আর যদি না দেয় তাহলে ওই কলা গাছকে কেটে বাসায় নিয়ে চলে আসবো। এই বলে তারা দুজন সেই কলা গাছের কাছে যেতে থাকে। এইদিকে তাদের দুজনের পিছু পিছু বল্টু শিয়াল এবং শিউলি শিয়ালিনীও যেতে থাকে। ওগো, দেখেছো শয়তান দুটো আমাদের পাদে কেমন পা দিয়েছে। এখন চলো, শয়তান দুটোর কি হাল হয় তাই আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ বউ, তাই চলো। এই আবর্জনার কাছেই তো বল্টুর লাশ ফেলেছিল। ওই দেখো, কলা গাছের গায়ে এখনো রক্ত লেগে আছে, তার মানে এটাই সেই কলা গাছ। এই কলা গাছ তাদেরকে সোনাদানা দিয়ে ভরিয়ে দিয়েছে।
এই কলা গাছ আমাদেরকে সোনা দানা দিয়ে ভরিয়ে দে। আর হ্যাঁ, আমাকে অনেক অনেক গয়না দে। আমি সকাল বিকেল শুধু গয়না পরবো। আহা, কি যে আনন্দ হচ্ছে আমার। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু এই কলা গাছ তো কিছুই দিচ্ছে না। এই কলা গাছ, যদি সোনা না দিস তাহলে আমি তোকে এক্ষুনি কেটে ফালা ফালা করে দেব। তোরা দুজনেই অনেক লোভী, তোরা আমাকে কেটে ফেলার ভয় দেখাচ্ছি। এবার দেখ আমি তোদের কি করি। এই ভৌতিক কলা গাছ কোনো অহংকারীকে সাহায্য করে না। এই ভৌতিক কলা গাছ কোনো অহংকারী লোভীকে ক্ষমা করে না। এই বলে ভৌতিক কলা গাছটি তাদের দুজনকে রাক্ষসের রূপ নিয়ে গিলে ফেলে। আর তখনই সেখানে বল্টু শিয়াল আর শিউলি শিয়ালিনী চলে আসে। তবে দুজনকে দেখে কলা গাছটা বলতে লাগে, ওরা ওদের লোভের শাস্তি পেয়েছে, আর তুমি সৎ বলেই আমি তোমার জীবন ফিরিয়ে দিয়েছি। তোমার যখন যা কিছুর দরকার পড়বে তুমি আমার এখানে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। আর যারা লোভী অহংকারী তাদেরকে আমি এইভাবে গিলে খাবো। এই বলে কলা গাছটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওগো, চলো এবার আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। ভাই আর ভাবি অতি অহংকারের লোভের জন্য তাদের শাস্তি তারা পেয়ে গেছে। চলো গো চলো, বাড়িতে চলো। এরপর তারা বাড়িতে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।